এসএলএসটির অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের অ্যানসিয়েন্ট পিরিয়ডের শিক্ষা ভারতবর্ষে, তার প্রাচীন ভারতের শিক্ষা। সেই প্রাচীন ভারতের শিক্ষার মধ্যে আমাদের ব্রাহ্মণিক শিক্ষা এবং বুদ্ধিস্ট শিক্ষাটা পড়তে বলেছে। আমরা শ্রেণী বিভাগটা সময়কালটা জানার পর বৈশিষ্ট্যের মধ্যে ডিটেলসে যাব। এবার এখানে আগেই প্রশ্ন একটা বিষয়, তোমাদের স্যার থার্ড ইউনিট সোসিওলজি বাদ দিয়ে এখানে আসলেন কেন? এটা অনেকে রিকোয়েস্ট করছিল বলে আমি এটা করছি। সোসিওলজির পরে আমি করাবো, ওটা খুব ইজি বিষয় আছে, কোনো চাপ হবে না। এবং স্ট্যাটিস্টিক যেভাবে চলছে মাঝে মধ্যে দেবো, তারপরেই মেজারমেন্ট ইভ্যালুয়েশনটা আসবে। এটা নিয়েও তোমাদের অনেকেরই মানে অনুরোধ আছে, আমি দেখেছি। এবার সিকোয়েন্স মেনে সবসময় তো মেনটেন করতে পারছি না। প্রাচীন ভারতের শিক্ষা, প্রাচীন ভারতের শিক্ষা বলতে কোন সময়টাকে বোঝায়? মানুষ যখন গুহায় থাকতো, এই থাকতো, সেই সময়কার শিক্ষা বোঝানো হয়েছে না। প্রাচীনকাল বলতে আগে যে ধারণা ছিল ঐতিহাসিকদের, সেটা হচ্ছে আমাদের দেশে আর্যদের সময় থেকেই প্রাচীন ভারতীয় সভ্যতা শুরু। কিন্তু পরবর্তীকালে যখন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়, যে না, ভারতীয় সভ্যতা তার চেয়ে অনেক প্রাচীন, কিন্তু সেই সময়কার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সঠিক স্পষ্ট ধারণা নেই। আর্যরা যখন ভারতে আসে বা আর্যদের সভ্যতা যখন গড়ে ওঠে, সেই সময় থেকেই ভারতবর্ষে মোটামুটি ভাবে একটা শিক্ষা ধারণা নতুন ভাবে তৈরি হয়। এবার ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা কি বা বৈদিক শিক্ষা ব্যবস্থাকে খুব সহজভাবে সংজ্ঞায়িত করব। তার আগে শুধু এর শ্রেণী বিভাগটা দেবে। প্রাচীন ভারতের শিক্ষা সাধারণত তিনটি ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আদি বৈদিক শিক্ষা, একদম প্রাথমিক যেটা, ঠিক আছে, আদি বৈদিক। আর একটা হচ্ছে তোমার পরবর্তী বৈদিক শিক্ষা, আদি বৈদিক শিক্ষাকাল। আর একটা বললাম পরবর্তী বৈদিক শিক্ষা, বা এটাকেই বলা হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষা। ব্রাহ্মণ্যদের প্রাধান্য আসে এক্ষেত্রে। এবং আর একটা হচ্ছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। এই যে প্রাচীন ভারতীয় শিক্ষার কিন্তু তিনটে স্তর বা পর্যায় রয়েছে। আদি বৈদিক শিক্ষা, আর হচ্ছে বৈদিক পরবর্তী শিক্ষা বা ব্রাহ্মণ্য শিক্ষা, আর একটা কি বললাম, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। এইবার যেটা বলছি, সময়কালটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউর জন্য, পরে এমসিকিউ করানোর সময় এগুলো ঝালিয়ে নেব। এই আদি বৈদিক শিক্ষাকালটা মোটামুটি কোন সময় থেকে বলা হচ্ছে? 1500 বিসি, বিফোর খ্রিস্ট, মানে খ্রিস্টপূর্ব, খ্রিস্টাব্দ নয়, খ্রিস্টের জন্মের 1500 বছর আগের থেকে শুরু করে মোটামুটি 1100 বিসি। আমরা জানি বিসি অর্থাৎ খ্রিস্টের জন্মপূর্ব, এখনটা যেমন বাড়বে ওই সময়টা কমবে। খ্রিস্ট এখনকার মতন খ্রিস্টাব্দ হলে হতো হয়তো 1500 থেকে প্রায় 400 বছর, এটা 1900 হয়ে যেত। কিন্তু এটা সময়কালটা, জন্মের সময়কালটা আস্তে আস্তে কমবে। এই জন্য 1500 বিসি থেকে মোটামুটি 1100 বিসি, বিফোর খ্রিস্ট, খ্রিস্ট জন্ম বা খ্রিস্টপূর্ব এত সময়। আর পরবর্তী যে ব্রাহ্মণ্য শিক্ষাকালটা মোটামুটি পরের থেকে ধরা হয় 1100 বিসি থেকে তোমার যে 500 বিসি বা বিফোর খ্রিস্ট, এই হচ্ছে সময়কাল। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, মানে অনেক সময় কিন্তু দেয়। আদি আমরা ব্রাহ্মণ শিক্ষার বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, আধুনিক শিক্ষায় ব্রাহ্মণ শিক্ষার গুরুত্ব, ত্রুটি, সমালোচনা, বৌদ্ধ শিক্ষার সাথে কম্পেয়ার সব পড়ে গেছি। সাধারণ বিষয়টাকে বাদ দিয়ে গেছি, এটা করা যাবে না। তাহলে আদি বৈদিক, পরবর্তী বৈদিক, বৌদ্ধ শিক্ষা, তিনটে ভাগ বলেছে প্রাচীন ভারতের শিক্ষা। তার মধ্যে আদি বৈদিক শিক্ষার সময়কাল কত? খ্রিস্টপূর্ব 1500 থেকে 1100 বছর সময়কাল। আর পরবর্তী ব্রাহ্মণ বৈদিক শিক্ষা বা ব্রাহ্মণ্য শিক্ষা যেটাকে আমরা বলছি, সেটা 1100 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই হলো। এইবার আমাদের দেখবে সিলেবাসে একদম মেনশন করেছে ব্রাহ্মণিক শিক্ষা, অর্থাৎ বৈদিক শিক্ষা বা ব্রাহ্মণ্য শিক্ষা। মোটামুটি এই সময়কালটাকে বিশেষ করে বলা হচ্ছে কিন্তু ব্রাহ্মণ্য শিক্ষা। আমরা যেটা পড়বো মোটামুটি একটা মিক্স করে পড়বো, অর্থাৎ আদি বৈদিক শিক্ষা আর পরবর্তী বৈদিক শিক্ষা বা ব্রাহ্মণ্য শিক্ষা একটা মিক্সচার করেই আমরা পড়বো, সেভাবেই পড়ি। এবারে এইখান থেকে এবার মূল পয়েন্টে আসছি। এখানে কিন্তু অলরেডি আমি দুটো এমসিকিউ বলে দিলাম, যে প্রাচীন ভারতের শিক্ষার কটি স্তর বা ভাগ রয়েছে? তিনটি ভাগ। এবং আদি বৈদিক শিক্ষার কত, সময়কাল কত, পরবর্তী বৈদিক শিক্ষার সময়কাল কত, এগুলো কিন্তু নলেজে রাখতে হবে। আমি বারবার বলেছি, একটা খাতা মেনটেন করো, নোট করো। আর যারা জানো আগের থেকে, অনেকেই তোমাদের জানা আছে, তাদের ক্ষেত্রে অতটা সমস্যা নেই। এইবার ব্রাহ্মণ্য শিক্ষা বা বৈদিক শিক্ষা কাকে বলে? প্রাচীন ভারতবর্ষে বেদ এবং গুরুকুলকে কেন্দ্র করে যে নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, তাকেই বলা হয় বৈদিক শিক্ষা। প্রাচীন ভারতে। এবার তুমি এখানে আরেকটা ওয়ার্ডকে, কারণ ধর্মভিত্তিক শিক্ষা ছিল, আমরা এরপরে বৌদ্ধ শিক্ষা দেবো, বৌদ্ধ ধর্ম, ইসলামিক শিক্ষা দেবো, ইসলাম ধর্ম। তো এই শিক্ষাটাকে হিন্দু ধর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে, হিন্দু ধর্ম কেন্দ্রিক ছিল। তখন তো খ্রিস্ট ধর্ম বা ইসলাম ধর্ম আসেনি, এরও পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম এসছে। ফলে স্বাভাবিকভাবে সেই সময় ভারতবর্ষে
হিন্দু ধর্ম এবং তার ধর্মগ্রন্থ বেদকে কেন্দ্র করে গুরুকুল কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাই হলো বৈদিক শিক্ষা। বৈদিক শিক্ষার অপর নাম কেন বলছি গুরুকুল শিক্ষা? কারণ এই শিক্ষা আমরা বৈশিষ্ট্যের মধ্যে দেখবো, এই শিক্ষা পরিচালিত হতো গুরু গৃহে বা গুরুকুলে। গুরুর গৃহে থেকে পড়াশোনা করতে হতো, অথবা গুরুর গৃহে যে পড়াশোনা করতে হতো, থেকে পড়াশোনা করতে হতো, রেসিডেন্সিয়াল। এই জন্য এটার অপর নাম হচ্ছে গুরুকুল শিক্ষা। আবার এই শিক্ষারই অপর নাম ব্রাহ্মণ্য শিক্ষা। কেন ব্রাহ্মণ্য শিক্ষা? সাধারণত এই শিক্ষা যারা পরিচালনা করতো, শিক্ষকতা করতো, তাদের বলা হতো ব্রাহ্মণ। দেখো, কাস্ট ভিত্তিক ব্রাহ্মণ ছিল না তখন, কর্মভিত্তিক ছিল। যারা এই যাগযজ্ঞ পূজা পার্বণ এবং শিক্ষকতা করতেন তাদের বলা হতো ব্রাহ্মণ। ব্রাহ্মণরা এটা করতেন, সেটা এসছে পরে, পরবর্তী বৈদিক যুগে। প্রথমে যারা এই কাজটা করতো তাদের বলা হতো ব্রাহ্মণ। অর্থাৎ যে লোকটা কৃষিকাজ করবেন তিনি একমাত্র কৃষক। অথচ আমি জীবনে কৃষিকাজ করিনি, শুধু আমার ঠাকুরদা কবে কৃষিকাজ করেছিল, এই জন্য আমি কৃষক কৃষক বলে লাফাচ্ছি, কৃষক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি। ব্যাপারটা অনেকটা এরকম, ঠিক আছে? তাদের বলা হতো ব্রাহ্মণ। পরবর্তীকালে বিষয়টা উল্টে যায়, এটা ঠিক। ব্রাহ্মণদের দ্বারা পরিচালিত হতো এই শিক্ষার অপর নাম ব্রাহ্মণ্য শিক্ষা। ক্লিয়ার? এইবার তার আগে আরেকটা বিষয় একটু আমাদের ভেঙে নেওয়া উচিত। এই আর্য সমাজে যেটা খুব কমন জিনিস, তোমার যে যেমন বর্ণাশ্রম প্রথা ছিল, তার চেয়ে বেশি ছিল জীবনকে চতুরাশ্রমে ভাগ করা হয়েছে। আমরা সবাই ছোটবেলা থেকে পড়েছি, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এত সুন্দর লাইফস্টাইল। ভাবো তো আজকালকার যুগে এইটাকে যদি মেনটেন করতে পারতাম আমরা, হচ্ছেও, কিন্তু আমি আসছি পরে। ব্রাহ্মণ্য যুগে বা আর্যরা নিজের জীবনের বয়স অনুযায়ী জীবন বিকাশের স্তর পড়েছে, সেরকম জীবনকে তারা 4টে ভাগে ভাগ করছে। ব্রহ্মচর্য মোটামুটি 20 বছর বয়স পর্যন্ত সময়কাল তারা গুরুর গৃহে অধ্যয়ন করতেন, এই সমস্ত নিজের জীবনের বেস তৈরি করতেন। পড়াশোনাটাই এই সময় মূল বিষয় ছিল জানা। এটাকে বলা হচ্ছে ব্রহ্মচর্যকাল, এবং এই শিক্ষাকাল বলতে ব্রহ্মচর্যকালটাকে বলা হচ্ছে। তারপরে গার্হস্থ, অর্থাৎ এবার শিক্ষা দীক্ষা জীবনের ভিত তৈরি হয়ে গেছে, যে যেমন কোয়ালিটি সে অনুযায়ী তার শিক্ষা গ্রহণ হয়ে গেছে, এবার সে গার্হস্থ জীবন পালন করে, সংসার ধর্মে সে নিজে বিয়ে করে তার সংসার ধর্ম। তারপরে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ। সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো এখনকার সাথে আমি বলছি, বানপ্রস্থ মানে যখন তার সন্তান সন্ততি বড় হয়ে গেছে, এবার সন্তানকে, সে সন্তানের ব্রহ্মচর্য শেষ হয়ে সন্তান চলে এসে তার হাতে সংসারের দায়িত্ব ছেড়ে দিয়ে নিজেরা সংসার থেকে মোহ ত্যাগ করেছে। দেখো তো বেশিরভাগ ফ্যামিলিতে অশান্তি ঝামেলা হচ্ছে এরকম, ওই শাশুড়ি বৌমা, বাবা ছেলের মধ্যে, বউ শাশুড়ির মধ্যে গন্ডগোল হচ্ছে এই একটা কারণে। 60 বছর বয়সে আমি দায়িত্ব ছাড়তে যাচ্ছি না, আর বউ সব নিতে চাইছে। ছেলে বাবাকে বলছে আমার সব দিয়ে দাও, বাবা বলছে ছেলেকে আমি কষ্ট করে করেছি দেবো না। কিন্তু সে সময় অলরেডি একটা সময় আসতো যে সময় আমাকে ব্রহ্মচর্য, এই গার্হস্থ্য ত্যাগ করে বানপ্রস্থ নিতে হতো। বানপ্রস্থ মানে বাইরে চলে যাও, বাড়িতে থেকেই দায়িত্ব ব্যাপার তোমার। এরপর আসছে সন্ন্যাস। যখন বয়স হয়ে গেছে, সংসার থেকে দূরে যে ধ্যান জ্ঞানে মগ্ন থাকার চেষ্টা ছিল সন্ন্যাস। এই ব্রহ্মচর্য, এই পিরিয়ডটা বলার কারণ, ব্রহ্মচর্য পিরিয়ডটাই ছিল শিক্ষাকাল। এই অর্থাৎ বৈদিক শিক্ষা, ব্রাহ্মণ্য শিক্ষা সম্পূর্ণ গুরুর গৃহে থেকে শিক্ষা গ্রহণ করতে হতো। পরপর আসবো বৈশিষ্ট্য। তাহলে প্রথম আমরা দেখব এই শিক্ষার লক্ষ্য কি ছিল। শিক্ষার লক্ষ্য, ব্রাহ্মণ্য শিক্ষা বা বৈদিক শিক্ষার লক্ষ্যটা খুব ইম্পর্টেন্ট। ব্রাহ্মণ্য শিক্ষার লক্ষ্য প্রথম ছিল যে আত্ম উপলব্ধি করা বা সাংসারিক জীবন মোহ মায়া থেকে নিজেকে মুক্ত করা। এই জন্য উপনিষদে বলা হয়েছে সা বিদ্যা যা বা ইয়া বিমুক্তয়ে। সা বিদ্যা যা বা ইয়া উচ্চারণটা তোমরা জানো সংস্কৃত, বিমুক্তয়ে। তার মানে কি? উপনিষদে এটা বলা হয়েছে, এর মানে সেটাই বিদ্যা যা আমাদের মুক্তি দেয়। মুক্তি দেয় মানে তাহলে কি ছেলে মেয়েদের তখন বেঁধে রাখা হতো? না, এই মুক্তি সে মুক্তি নয় পাগলা। এই মুক্তি হচ্ছে জীবনের, দেখো তো আমাদের এই যে প্রত্যেকের জীবনে কষ্ট আছে, কেউ সম্পূর্ণ সুখী না। ওই আম্বানিরও কষ্ট আছে, কোনো না কোনো আক্ষেপ আছে, এই প্রজেক্টটা আমার কেন হলো না। আবার যার চাল চুলো কিছু নেই তারও কোথায় যেন একটা আক্ষেপ আছে। আমাদের এই যন্ত্রণাটা কিসের? আমাদের চাহিদা বেশি, আমরা কিছুতে সন্তুষ্ট না। বৌদ্ধ শিক্ষায় যে পড়বো আমরা এইগুলো, আমরা কিছুতে তুষ্ট হই না সহজে। আজকে আমি রাস্তায় কুড়িয়ে 2000 টাকা পাবো, প্রথমে খুব খুশি হব, তারপরে বলবে 2000 টাকাটা না একটা 2000 বান্ডিল পেলে আরো ভালো হতো। ওইটাও যদি পেতাম খুব খুশি হতো, তারপরে হতো আমি 5টা 6টা বান্ডিল পেলে কেমন হতো। অর্থাৎ আমার চাওয়ার শেষ নেই, জীবনের মোহমায় আমরা ছাড়তে পারি না, সাধারণ স্বার্থ থেকে ছড়তে পারি না। সেই যন্ত্রণা
সমস্ত, অর্থাৎ শিক্ষা এমন একটা বিষয়, বিদ্যা এমন একটা বিষয় যা আমাকে নিজেকে জেনে এই মোহমায়ার থেকে মুক্ত করতে সাহায্য করবে। এটাকেই বলে যে সা বিদ্যা ইয়া বিমুক্ত। আবার আরেকটা বলা হয়েছে যে তমসমা জ্যোতির্গময়। তমসমা জ্যোতির্গময় মানে কি? তমস মানে কি? তমস মানে হচ্ছে অন্ধকার, আর জ্যোতি মানে আলো। যে আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও। অন্ধকার সে সময় তাহলে কি আলো টালো ছিল না? সেটা নয়। এই অন্ধকার হচ্ছে অজ্ঞানতার অন্ধকার, যার মধ্যে জ্ঞান নেই। বিদ্যা বা শিক্ষা কি করবে? সঠিক জ্ঞান তার ভেতরে প্রজ্বলিত করে জ্ঞানের আলোয় আলোকিত করবে। সঠিক জ্ঞানের আলোয় আলোকিত। আমি যতক্ষণ না জানবো সেটাই আমার অজ্ঞানতা, সেটাই আমার অন্ধকার। আর এই আলো জ্যোতি হচ্ছে জ্ঞান। অসতমা সৎ গমায়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃত গমায়। অর্থাৎ অসৎ থেকে সততার দিকে যাওয়া, অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া, মৃত্যুর থেকে আমৃত্যুর থেকে যাওয়া। যখন আমার মৃত্যু ভয় আমার মধ্যে কাজ করবে না, আমি অমৃতের পুত্র, এই ধারণা চলে আসবে, সেইটাকে বলা হচ্ছে তোমার যে তমসমা জ্যোতির্গময়। যে জ্ঞান কি করবে? শিক্ষার উদ্দেশ্য শিক্ষার্থীদের জিজ্ঞাসা তৈরি করা, কোশ্চেনিং। এটাই তো শিক্ষার আসল উদ্দেশ্য হওয়া উচিত, প্রশ্ন করা। এখন তো ঠিক উল্টোটা, ক্লাসে পড়াচ্ছি, কোনো স্যার এই ক্লাসে হইচই হচ্ছে মানে সে স্যার ভালো পড়ায় না, অর্থাৎ ছেলেটা প্রশ্ন করছে মানে তারা খারাপ। কিন্তু আমাদের প্রাচীন ভারতীয় সংস্কৃতি তা নয়। প্লিজ এখানে কেউ ধর্ম টর্ম টেনে আনবে না, জানি সেটা আনার কথা নয়। বুঝতে গেলে আমাকে বলতে হবে কি না, প্রাচীন ভারতীয় যদি আমরা সাহিত্য উপনিষদ গুলো দেখি, সে সময়কার মহাকাব্য গুলো, যাই বলো, ধর্মীয় সেন্টিমেন্ট বাদ দিয়ে তুমি কাহিনী হিসেবে দেখো, কঠোপনিষদে সেই নচিকেতার গল্প, সেই নচিকেতা যমরাজের কাছে চলে গেছে শুধু প্রশ্ন করতে করতে। বাবাকে প্রশ্ন করছে যে যখন বাড়িতে যজ্ঞ হচ্ছে যে এই চাল কাকে দেওয়া, বলছে অগ্রদানীকে দেওয়া হবে, আগুন কাকে দেওয়া, অগ্নিহোত্রীকে দেওয়া হবে, এই করতে করতে আমাকে কাকে দেওয়া, বলছে তোকে দেবো যমরাজের কাছে, যা। যমরাজের কাছে পৌঁছে গেছে সেই নচিকেতা। তখন যমরাজ তাকে জীবন মৃত্যুর উদ্দেশ্য বুঝিয়ে দিচ্ছে। কঠোপনিষদে এটা রয়েছে যেটা, অর্থাৎ একটা জিজ্ঞাসা, একটা ছোট বালকও যমরাজের কাছে পৌঁছে যে জীবন মৃত্যুর জ্ঞান নিয়ে আসতে পারে। এটা আমাদের সে সময়কে সংস্কৃতি। ও তো হলো, আমি মেনে নিলাম কাল্পনিক, কিন্তু কল্পনা সরি শরীরটা দিচ্ছে না সাথে একটু। অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসাকে পরিপূর্ণ করা, স্যাটিসফাইড করা কোশ্চেনিংটাকে, এইটা ছিল তোমার যে কিউরিসিসটাকে মানে ফুলফিল করা, এটা ছিল এই শিক্ষার অন্যতম একটি উদ্দেশ্য। এবার আরো যে সমস্ত উদ্দেশ্য এই শিক্ষার, প্রথম হচ্ছে কি আত্মোপলব্ধি। আত্মোপলব্ধি মানে দেখো আজকের শিক্ষায় যেটা খুব গুরুত্ব, সেলফ রিয়েলাইজেশন, নিজেকে চেনা। আমার মধ্যে কি পটেনশিয়াল পাওয়ার আছে, যেটা বিবেকানন্দ বলেছে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত মহত্বের বিকাশ, অর্থাৎ অন্তর্নিহিত মহত্ব আমার কাছে রয়েছে, পারফেকশন আছে, সেটা ম্যানিফেস্টেশন করাটাই শিক্ষা। সেটা হচ্ছে নিজেকে জানা, আত্ম উপলব্ধি এবং আত্মজ্ঞান ব্রাহ্মণ শিক্ষার অন্যতম একটি লক্ষ্য। আর দেহ মনের বিকাশ, আমি আলাদা আলাদা করে আর পয়েন্ট করে লিখছি না, দেহ মনের পরিপূর্ণ বিকাশ করাটাও ছিল ব্রাহ্মণ শিক্ষা বা বৈদিক শিক্ষার অন্যতম একটি উদ্দেশ্য। অর্থাৎ শিক্ষার্থীর দেহ এবং মন দুটোরই যাতে সঠিকভাবে ডেভেলপ হয়, সেটা ছিল এই শিক্ষার অন্যতম উদ্দেশ্য। তারপর হচ্ছে পরমাত্মার জ্ঞান, অর্থাৎ পরমাত্মা বা ঈশ্বর বলে কেউ যদি থেকে থাকেন তার সম্বন্ধে জানা, তার সম্বন্ধে জানা। অহম ব্রহ্মাস্মি। গুরুকে প্রশ্ন করছে শিষ্য যে আপনি কে? কত ওপেনলি ছিল, আমি পদ্ধতি পড়াবো, শিক্ষা পদ্ধতি, তখন দেখবো। বলছে অহম ব্রহ্মাস্মি, তাহলে আমি কে? তত্ত্ববাসী তুইও ব্রহ্মা। বলছে তাহলে জগৎ কে? বলছে সর্বম জগদম, সারা জগৎই ব্রহ্মা, অর্থাৎ ঈশ্বর। যেটা এখন বলছে জীব জীব মাত্রই শিবে পুজো করো, প্রকৃতি মানেই ঈশ্বর। নেচারের হচ্ছে সবচেয়ে, যেটা প্রকৃতিবাদীরা বলেছে নেচারই আমাকে শেখায়, প্রকৃতি আমাকে শেখায়। সেই সময়তে বলছে সর্বম জগদম, সারা জগৎই ঈশ্বর। এই যে এইটা, অর্থাৎ পরমাত্মা কে? আমি পরমাত্মা। আমি যদি নিজেকে সঠিক জায়গায় নিতে পারি তো আমি পরমাত্মা, আলাদা করে কাউকে আমাকে খুঁজতে হবে না। সেলফ রিয়ালাইজেশনের মধ্যে দিয়ে পরমাত্মা আত্মার সম্পর্কে সেই ভাববাদী দর্শন, যদিও আমি তোমাদের এখন অব্দি ওই টপিকটা আমি 11 ক্লাসে পড়িয়েছি, এখানে অতটা ডিটেলসে বলিনি। সেই ভাববাদী দর্শনের কোথায় একটা আইডিয়ালিজমটা এখানে কিন্তু চলে আসছে। আবার তার বীজটা মনে হয় সেই সময়কার মুনি ঋষিরাই পুঁতে রেখেছিলেন। আর পরাবিদ্যা অপরাবিদ্যার অনুশীলন লিখলাম না, পরাবিদ্যা অপরাবিদ্যা পাঠ্যক্রম বলবো, মানে এটারই পাঠ্যক্রমের মধ্যে আছে। পরাবিদ্যা মানে হচ্ছে থিওরিটিক্যাল, অপরাবিদ্যা মানে
প্র্যাকটিক্যাল, হাতে কলমে কাজ, এই যে বাস্তব জ্ঞান এবং তাত্ত্বিক জ্ঞান উভয় জ্ঞানের মেলবন্ধনে জীবনের কি করে উন্নতি করা যায় সেটাও ছিল বৈদিক শিক্ষা বা ব্রাহ্মণ শিক্ষার অন্যতম একটি লক্ষ্য। এইভাবে গেল শিক্ষার লক্ষ্য। তাহলে এবার সেকেন্ড পয়েন্ট আসবো, বিদ্যারম্ভ বা শিক্ষা শুরু। এই বৈদিক শিক্ষা শুরু হতো কিভাবে? 2 নম্বর পয়েন্ট বলছি আমরা, শিক্ষার শুরু। এই বৈদিক শিক্ষা বা ব্রাহ্মণ শিক্ষা শুরুর বিভিন্ন অনুষ্ঠানের কথাগুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। প্রথমত বৈদিক শিক্ষা বা ব্রাহ্মণ শিক্ষা ছিল ধর্মকেন্দ্রিক বলেছে এবং অনুষ্ঠান কেন্দ্রিক, প্রতি পদে পদে অনুষ্ঠান হতো। প্রথম শিক্ষা শুরু হতো বাড়িতে, নিজের গৃহেই কিন্তু শিক্ষা শুরু হতো 5 বছর বয়সে। শিক্ষার্থী 5 বছর বয়স হলে, এখন আমাদের বাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা প্রচলিত আছে, সরস্বতী পুজোর দিন হাতে খড়ি হয়, অনেক বাড়িতে আছে, আমার ফ্যামিলিতেও আছে, আমার বাড়িতে পুজো হয়, অন্যান্য পাড়া প্রতিবেশী অনেক বাচ্চাদের হাতে খড়ি দিয়ে দেওয়া হয় দেখেছি। হাতে খড়ি অর্থাৎ ঈশ্বরের কাছে নিয়ে এসে প্রথম ওই মা সরস্বতীর সামনে অ আ ক খ লিখিয়ে একটা স্লেটে তার শিক্ষা শুরু হয়। তার আগে অব্দি স্লেট পেন্সিল ধরতে দেওয়া হয় না। এটা 5 বছর। কিন্তু এখন তো মোটামুটি জন্মের পর থেকেই পারলে মানে বই খাতা নিয়ে যদি শিশু জন্মগ্রহণ করতে পারে সেটা আরো বেশি ভালো হয়। সেই রকমই গৃহে 5 বছর বয়সে একটা ছোটখাটো অনুষ্ঠান হতো, তার মধ্যে দিয়ে ধর্মীয় সংস্কারের মধ্যে দিয়ে বাড়িতে তার পড়াশোনা শুরু হতো। ফর্মাল এডুকেশন মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু নয়। কি সেই অনুষ্ঠানটাকে বলা হতো চূড়াকর্ম বা বিদ্যারম্ভ। চূড়াকর্ম বা বিদ্যারম্ভ বলে একটা অনুষ্ঠান হতো। চূড়াকর্ম বা বিদ্যারম্ভ বা তোমার যে চৌলকর্ম বলা হতো, এটাকে নামগুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে। চৌলকর্ম, এর সাথে উপনয়নের কিন্তু তফাৎ আছে, পরে আসবো উপনয়নে। এর মধ্যে শিক্ষা শুরু হতো। তাহলে গৃহে যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষা শুরু হতো, প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু নয়, কিন্তু সাধারণ শিক্ষা শুরু হতো, সেই অনুষ্ঠানের নাম হচ্ছে চূড়াকর্ম বা বিদ্যারম্ভ বা চৌলকর্ম। এই চূড়াকর্ম বা বিদ্যারম্ভ বা চৌলকর্মের মধ্যে দিয়ে শিশুর 5 বছর বয়সে কি হতো, বাড়িতে সাধারণ পাঠ, সাধারণ জ্ঞান, পিতা মাতাই বেদের পাঠে যেটুকু পারতেন দিতেন, বা ব্যবহারিক বা তাত্ত্বিক যাদের সামর্থ্য অনুযায়ী তারা সেই শিক্ষাটা দিতেন। সেই অনুষ্ঠানটার নাম চূড়াকর্ম বা বিদ্যারম্ভ বা চৌলকর্ম। এইবার প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরুর অনুষ্ঠানটাকে বলা হতো উপনয়ন। প্রাতিষ্ঠানিক শিক্ষার অনুষ্ঠানটাকে বলা হতো উপনয়ন। উপনয়ন মানে গুরুর সমীপে নিয়ে আসা, গুরুর সামনে নিয়ে আসা, গুরুর কাছে নিয়ে আসা। উপনিষদে যেমন, উপনিষদ মানে কি, উপ মানে পা, নিষদ মানে বসা, অর্থাৎ গুরু, অর্থাৎ এইখানে গুরু কথা বলতে যারা বড় জ্যেষ্ঠ তাদের পায়ের কাছে বসে তাদের কাছে নত হয়ে আমরা যা শিখি সেটা উপনিষদ। উপনিষদ করা অর্থাৎ বড়দের কাছ থেকে যে তাত্ত্বিক জ্ঞান আমরা পাই সেটা হচ্ছে উপনিষদ। আর এখানে উপনয়ন, গুরুর সামনে নিয়ে আসার প্রোগ্রামটাকে বলা হচ্ছে উপনয়ন। উপনয়ন একটা ধর্মীয় অনুষ্ঠান। এই উপনয়ন হতো মোটামুটি কত সালে? ব্রাহ্মণদের বা ব্রাহ্মণত্বের শিক্ষা যারা নিচ্ছে তাদের হতো 8 বছর বয়সে, ক্ষত্রিয়দের হতো 11 বছর বয়সে, বৈশ্যদের হতো 12 বছর বয়সে। 3টে ফরম্যাটে শিক্ষা ছিল। শূদ্রদের কাজ শিক্ষা ছিল না কেন? কারণ শূদ্রদের শিক্ষার কোনো কোর্স বা ডিগ্রির প্রয়োজন হতো না। দেখো প্রথমে কিন্তু শুরু হয়েছে এভাবে, বারবার বলছি, শূদ্রর ছেলেই শিক্ষা পাবে না তা নয়, যোগ্যতা অনুযায়ী যাদের যোগ্যতা আছে ব্রাহ্মণত্ব শিক্ষা নেবার মতন তারা ওই বাড়িতে মোটামুটি দেখলো হ্যাঁ এই ছেলেটা সায়েন্সে পড়ার যোগ্যতা আছে, তাহলে তাকে 8 বছরের বয়সেই ভর্তি করে দাও। এই ছেলেটা কমার্স পড়ার বা আর্টস পড়ার যোগ্যতা, সে 11 বছরে, অর্থাৎ ক্ষত্রিয়দের শিক্ষা দেওয়ার, বডি ভালো আছে একটু, এই যুদ্ধ মুদ্ধ শিখতে পারবে, তর্কবিদ্যাটা, এই অস্ত্রবিদ্যা, কূটনীতি, রাজনীতি বুঝবে। আর যে এই অন্যান্য ব্যবসা বাণিজ্য ভালো বুঝে, এর বেশ টেকনিক্যাল ব্রেন আছে, তাহলে এই ডিপার্টমেন্টে ভর্তি করতে হবে। কিন্তু বয়সটা কত? 12 বছর বয়সে। পরবর্তীকালে জাতিভিত্তিক শিক্ষা চালু হয়ে যাবে। পরবর্তী বৈদিক কালেই জাতিভেদটা কঠোর হয়ে গেল কাজের মধ্যে দিয়ে না, জন্মের মধ্যে দিয়ে। এবং সেখানেই আমাদের সভ্যতা বা আমাদের সবচেয়ে দুঃখের বিষয়, সবচেয়ে আমাদের বিপর্যয়ের বিষয়, সবচেয়ে লজ্জাজনক বিষয় হচ্ছে জাতিভেদ প্রথা যেটা হয়েছে। এবার উপনয়ন, তাহলে উপনয়ন কত বছর বয়সে? ব্রাহ্মণদের 8 বছর, ক্ষত্রিয়দের 11 বছর, বৈশ্যদের শিক্ষার ক্ষেত্রে 12 বছর বয়সে। উপনয়ন গ্রহণ করার পর শিক্ষার্থীকে, এখন যেমন স্কুলে ভর্তি হওয়ার পর তাকে কি বলা হয়? ছাত্র, স্টুডেন্ট বা পুপিল। ঠিক উপনয়ন গ্রহণ করার পর শিক্ষার্থীকে বলা হতো দ্বিজ। দ্বিজ কথার অর্থ কি? দ্বি কথার অর্থ কি? সংস্কৃত ভাষা আমি একদম সংস্কৃতে খুব কাঁচা, কিন্তু একে প্রশ্ন করতে পারলে নিজে উত্তর দেয়। দ্বি কথার অর্থ দুই। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে পড়েছিলাম, দ্বি উপাদান দ্বি। আর এখানে জ কথার অর্থ জন্ম, দ্বিতীয় জন্ম হতো শিক্ষার্থীর, এই জন্য তাকে বলা হতো দ্বিজ। দ্বিজ কথা বলার কারণ আবার ব্রহ্মচারীও বলা হতো পরবর্তী অনেকে, কিন্তু অ্যাকচুয়ালি দ্বিজ। দ্বিতীয় জন্ম কি? আমাদের একবার প্রথম জন্ম হয় মাতৃগর্ভের থেকে। যতদিন মাতৃগর্ভে আমরা ছিলাম
তখন মা ঘুমালে আমি ঘুমিয়েছি, মা জেগে থাকলে আমি জেগেছি, মা খেলে পরে আমি খেয়েছি, মা আঘাত পেলে কষ্ট পেলে আমিও আঘাত পেয়েছি। তার অর্থাৎ মাতৃগর্ভের বাইরে যে একটা জগৎ আছে আমি জানতামই না, ওটাই আমার জগৎ ছিল। যখন ভূমিষ্ঠ হলাম তখন দিল ওরে বাবা কোথায় এসে পৌঁছালাম না, আরে বাবা অনেক মানুষজন আছে তো, চারপাশে অন্যরকম অন্ধকারের ব্যাপার নেই এখানে, অর্থাৎ আমার ব্যথা লাগলে আমারই লাগছে, আস্তে আস্তে বুঝতে পারছি অর্থাৎ আমার একটা নতুন জন্ম হলো, আমি একটা যে স্বতন্ত্র, এইটা আস্তে আস্তে ওই বয়স থেকে কিন্তু জন্মের পর থেকে বুঝতে পারলাম, যেখানে সার্ভাইভ করতে হবে আমাকেই, অর্থাৎ প্রথম জন্ম হলো, এটা হচ্ছে বায়োলজিক্যাল জন্ম। আর দ্বিতীয় জন্ম কেন বলা হচ্ছে, গুরুর কাছে আসার পরে জন্ম তো হলো, জীবনের উদ্দেশ্য কি, আমি জন্মেছি কি করতে, খাবো দাবো ঘুমাবো, স্বচ্ছ ভারত অভিযানে যাবো, আর তারপরে সেই আকবর ইলাহাবাদী বলে, আকবর এলাহাবাদের হাইকোর্টের একজন উকিল, বিখ্যাত শায়েরি লেখেন উনি, একটা ছোট শায়েরি মনে পড়ছে কিন্তু, যে কি क्या कहूँ अहबाब ऐसा काम घुमाया क्या, क्या कहूँ अहबाब মানে নতুন জেনারেশন, আরে বাবা কি বলবো, ऐसा काम घुमाया क्या, কি কাজ করেছি, দেখার মতন কাজ করেছি, একেবারে এক্সিবিশনে নিয়ে যাওয়ার মতন জীবনে কাজ করেছি, কি কাজ করেছি, क्या कहूँ अहबाब ऐसा काम घुमाया क्या, বিয়ে কি না করবানি, পেনশন মিলা আর মর গয়া, অর্থাৎ বিয়ে পাস করেছি, তারপর নকার হয়েছে মানে চাকর হয়েছি, চাকরি পেয়েছি, তারপর পেনশন পেয়েছি, মরে গেছি, জীবনে এই কাজ করেছি, এক্সিবিশনে নিয়ে যাওয়ার মতন কাজ করেছি জীবনে, বিয়ে পাস করেছি, চাকর হয়েছি, পেনশন মিলা মার গায়ে, এর বাইরে আর জীবনে কিছু করিনি। জীবনের উদ্দেশ্য তো এটা নয়, আমার জীবনের উদ্দেশ্য কি, আমি কি করতে এসেছি, সেই উদ্দেশ্যটা জানবো আমি উপনয়ন হওয়ার পরে, কার কাছ থেকে, গুরুর কাছ থেকে, গুরুকে আমি পরে আসছি, গুরু মানে এমনি এমনি গুরু বাড়িতে আসলো, গুড়ি বের করে খেলে দিল, দক্ষিণা দিলাম, আর ওই মাসোয়ারা পয়সা পাঠালাম, সেটা গুরু নয়। তাহলে দ্বিজ কথাটা তো দ্বিতীয় জন্ম, অর্থাৎ যখন আমি জীবনের উদ্দেশ্য বুঝবো, জন্ম তো আমার হয়েছে, কেন জন্ম হয়েছে, কি করতে এসছি এভাবে আমি, এইটা বুঝে তখন তার মনে তো জ্ঞান চক্ষুটা খুলে যেত, অর্থাৎ আর একবার আমার জন্ম হয়েছে, আরে বাবা এত কিছু করার আছে আমার লাইফে, এই যে সেকেন্ড টাইম আমি বুঝতে পারলাম নিজেকে, একবার মাতৃগর্ভ থেকে বেরিয়ে বুঝেছি, দ্বিতীয়বারে গুরুর কাছে আসার পরে তাই বলা হতো দ্বিজ, অর্থাৎ জীবনের উদ্দেশ্যটা আমাকে কেউ দেখিয়ে দেওয়ার, যে রামায়ণে চলে যাও, সেই যখন লঙ্কায় যেতে হবে, কে পার হতে পারবে কেউ বাঁচানো, তখন একমাত্র হনুমানের মধ্যে সেই ক্ষমতা ছিল, কিন্তু সেটা হিডেন অবস্থায় ছিল, কে বুঝিয়ে দিল, জাম্মবান বা জাম্মাত, তিনি বুঝালো যে তুমি ছোটবেলায় তোমার মধ্যে এই পাওয়ার ছিল, তুমিই পারবা ওপারে যেতে এক লাফে, তখন জাগরিত হলো। ঠিক আমাদের লাইফে একটা জাম্মাত বা জাম্মবান দরকার আছে, তুমি যে পারবে এটা তোমাকে একজনকে দেখিয়ে দিতে হবে, আমার মধ্যে কি ক্ষমতা আছে আমি নিজে বুঝবো না, আয়নায় দেখলে আমার মুখে দাগ আছে আমি বুঝবো না, আয়নায় আমাকে বলে দেবে, ঠিক একজন সঠিক গুরু আমাদের কি করবে, আমার ভেতরের এই ক্ষমতা জাগিয়ে তুলবে, তাই তখন তার দ্বিতীয়বার জন্ম হচ্ছে, তাকে বলা হচ্ছে কি দ্বিজ। ক্লিয়ার করতে পারলাম শিক্ষার শুরু, তাহলে গৃহের চূড়াকর্ম বিদ্যারম্ভ চৌলকর্মের মধ্যে দিয়ে শিক্ষা শুরু, তো সেটা 5 বছর, আর উপনয়ন হচ্ছে 8, 11 বা 12 বছর বয়সে, উপনয়ন গ্রহণের পর শিক্ষার্থীকে বলা হতো দ্বিজ, কোথাও কোথাও বলা হচ্ছে ব্রহ্মচর্য। এইবার পরের থার্ড পয়েন্ট যেটা আসছে, ভর্তি টর্তি হলো কি পড়বে, এই প্রশ্নটা আসছে তো, অর্থাৎ কি পড়বে মানেই পাঠ্যক্রম, কারিকুলাম কি ছিল, বৈদিক শিক্ষা বা ব্রাহ্মণ শিক্ষা, পাঠ্যক্রমের বিষয় ছিল, পাঠ্যক্রম কিন্তু দুটো ভাগে প্রথমত ভাগ ছিল, এক হচ্ছে পড়াবিদ্যা আর একটা হচ্ছে অপরাবিদ্যা, এক হচ্ছে পড়াবিদ্যা আর এক হচ্ছে অপরাবিদ্যা। পড়াবিদ্যার অপরাবিদ্যা কি, পড়াবিদ্যা হচ্ছে থিওরি আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, বিভিন্ন তাত্ত্বিক বিষয়, চতুর্বেদ ঋক সাম যজু অথর্ব, এছাড়া সাহিত্য দর্শন কাব্য ন্যায়, এই থিওরিটিক্যাল বিষয়গুলো যে বিষয় মধ্যে, সেটা হচ্ছে পড়াবিদ্যা, এখনকার থিওরিটিক্যাল। অপরাবিদ্যা মানে ব্যবহারিক জীবনের শিক্ষা, সে যাগযজ্ঞ পুজো পার্বণ শেখা, আবার বৈশ্যদের ক্ষেত্রে অস্ত্রবিদ্যা, কূটনীতি রাজনীতি শেখা, ক্ষত্রিয়দের ক্ষেত্রে, বৈশ্যদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য কৃষিকাজ শেখা, এই যে এই বিষয়টা যেটা প্র্যাকটিক্যাল কাজে লাগবে সেটা হচ্ছে অপরাবিদ্যা, তাত্ত্বিক জ্ঞান। আর এছাড়া বর্ণভেদে, অর্থাৎ সায়েন্সের সিলেবাস, আর্টসের সিলেবাস, কমার্সের সিলেবাস পাঠ্যক্রম যেমন আলাদা হয়, অনেকটা সেরকমই কমন বিষয় তো থাকছেই, কমন বিষয় যেমন দুটো ল্যাঙ্গুয়েজ, বাংলা ইংলিশ পড়তে হবে এইচএসে, যে স্ট্রিমে যাও, তারপরে এরকম আলাদা। ব্রাহ্মণদের জন্য বা ব্রাহ্মণত্বের শিক্ষার মধ্যে কি থাকতো, যাগযজ্ঞ পূজা পার্বণ এবং ধর্মীয় রীতিনীতি,
এইগুলো সাহিত্য, ন্যায়, কাব্য, দর্শন, শিক্ষকতা করতে গেলে এইগুলো লাগবে। ব্রাহ্মণদের কাজ ছিল যাগযজ্ঞ শিক্ষকতা করা এইগুলো। আবার ক্ষত্রিয়দের মধ্যে অস্ত্রবিদ্যা, তর্কশাস্ত্র, কূটনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি এইগুলো থাকতো। বৈশ্যদের ক্ষেত্রে অর্থনীতি থাকতো, বাণিজ্য বিদ্যা, এই সমস্ত বিষয়গুলো থাকতো। এইভাবে করে মানে স্ট্রিম অনুযায়ী কারিকুলাম কিন্তু আলাদা তোমার যে ছিল। এইবার এর পরে যেটা আসছে হয়ে যাবে 4 নম্বর, যেটা আসছে শিক্ষালয় বা শিক্ষার প্রতিষ্ঠান। শিক্ষালয় বা বিদ্যালয়। যেটা শিক্ষালয় কি ছিল তোমরা এটা জানো। বৈদিক শিক্ষার শিক্ষালয় ছিল গুরুগৃহ বা গুরুকুল। এর জন্যই তো গুরুকুল শিক্ষা বলা হয়, প্রথমেই সংজ্ঞাতেই বললাম। গুরুকুল বা অর্থাৎ প্রতিষ্ঠান ছিল, গুরুকুলে থাকতে হতো। এটা ছিল সম্পূর্ণ রেসিডেন্সিয়াল, এই শিক্ষা ব্যবস্থা রেসিডেন্সিয়াল, কারণ ব্রহ্মচর্য কালটা ওখানেই থাকতে হতো, গুরুর গৃহেই থাকতে হতো। এই গুরুকুলে শিক্ষার্থী উপনয়ন হলে সেখানে গ্রহণ করতো, বিশেষ কারণ ছাড়া সে কিন্তু বাড়ি ফিরতে পারতো না, ওখানেই থাকতে হতো। রেসিডেন্সিয়াল, থাকা খাওয়া সব বিষয় ওখানে। এবার এই গুরুকুলগুলো নির্জন কোনো বনে হতো, মানে জনবহুল এলাকায় কিন্তু থাকতো না, যাতে অধ্যয়ন করা, ধ্যান করা, রিসার্চ করা, মনীষীরা যে এত এত বিষয় আবিষ্কার করেছে, লিখেছেন, তাদের রিসার্চ দরকার, নির্জনতা দরকার, সেইগুলো ছিল। গুরুকুলের শিক্ষার্থী কিন্তু খুব বেশি থাকতো না, একজন গুরুর অধীনে অল্প কিছু শিক্ষার্থী থাকতো, কারণ ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা, পাঠদানের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার ব্যাপারটা এখানে ছিল। এই গুরুকুলের কিন্তু বিরাট মর্যাদা ছিল। কিরকম মর্যাদা ছিল? এই গুরুকুলে যেতে হলে ধরো রাজার ছেলেকেও কিন্তু গুরুকুলেই থাকতে হতো। তোমরা চলে যাও রামায়ণের যুগে, চলে যাও রামচরিত মানসে চলে যাও, গুরুগৃহে গাই রঘুরাই অল্পকাল বিদ্যা সবে পাই। সেখানে বলেছে যে ওই দশরথ তো রাজা ছিল এত বড়, তার ছেলে রামচন্দ্র সেখানে যে ওই গুরুগৃহে মাটিতে শুয়ে পড়তে হতো। ভাবো একবার, এখনকার যুগে যার একটু পয়সা আছে বেসরকারি স্কুলে দেবে, বাড়িতে 4টে টিউটার এসে পড়াবে, নাচ শেখাবে, গান শেখাবে, সব বাড়িতে। ভাবো, রাজা মহারাজার ছেলেকে ওইখানে যে থাকতে হতো। এবং যদি কোনো কারণে গুরুগৃহে কোনো রাজা মহারাজ যেতেন, আগের থেকে খবর দিয়ে যেতে হতো অনুমতি নিয়ে, বাইরে রথ রেখে, অস্ত্র রেখে, মুকুট খুলে, পাদুকা খুলে তবেই প্রবেশ অধিকার পেত। গুরুদের এত অধিকার। এখন পাড়ার একজন সাধারণ চামচে নেতার টিচারকে যে থাপড়িয়ে চলে আসছে, আমরা হা হা করছি, ভালো হয়েছে ভালো হয়েছে, কিন্তু বুঝতে পারছি না নৈতিক অধঃপতনটা কোথায় আছে। তার ছেলেগুলো পরবর্তীকালে রাস্তায় মাতলামি করবে, ঝান্ডা নিয়ে ডান্ডাগিরি করবে না, তো কার ছেলে করবে? সমাজটা কোথায় যাচ্ছে? গুরুকে যদি আমি বড় জায়গায় না দিই, সমাজের অধঃপতন অবশ্যম্ভাবী। সেটা চাণক্যের কাল থেকে দেখেছি। তো স্বাভাবিকভাবে এই গুরুকুল ছিল সর্বাধিক সম্মানের জায়গা। গুরুদেরও যেমন সম্মান ছিল তেমনি গুরুকুল। এবারে এত গুরুকুল গুরুকুল বলছে, গুরু সম্বন্ধে একটু বলে নি সামান্য। গুরু কথার অর্থ কি? গু কথার অর্থ হচ্ছে অন্ধকার, আর রু কথার অর্থ হচ্ছে আলো। যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখান, তিনিই হচ্ছেন গুরু। এই অন্ধকার মানে তমসমা জ্যোতির্গময়, লোককে বললাম, অর্থাৎ অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোতে যিনি নিয়ে যান, তিনিই গুরু। গুরু মানে মাসে মাসে আসবেন, টাকা পয়সা নেবেন, মালকড়ি নিয়ে কেটে পড়বেন, বা মাসে মাসে আমাকে পয়সা জমা দিতে হবে, সেই গুরু নয়। এ হচ্ছে সৎ গুরু, যারা আমাকে অন্ধকার থেকে আলোর পথে নেবে, সেই গুরুর কথা বলা হয়েছে। এই গুরুগৃহে ছিল শিক্ষার উদ্দেশ্য। এবার শিক্ষাকাল, কতদিনের শিক্ষাটা ছিল? শিক্ষাকাল ছিল তোমার যে মোটামুটি, এটা বোধ হয় ক নম্বর পয়েন্ট হবে, 5 নম্বর না 4 নম্বর, যাই হোক, নম্বর উল্টো পাল্টা হলে তোমরা সেটা কিছুই করো না। শিক্ষাকাল ছিল মোটামুটি 12 বছর। এবার মেগাস্তিনিসের বিবরণ দেখলে দেখা যায় 37 বছর অব্দি শিক্ষা। আগে 30 বছরের শিক্ষা ছিল, কিন্তু দেখছি এতদিন শিক্ষা গ্রহণ করতে হতে চুল সাদা হয়ে যাচ্ছে অতদিন, আর তখন মানুষের আয়ু কম ছিল তুলনায়, এতদিন শিক্ষা গ্রহণ করা সম্ভব না। পরবর্তীকালে সেটা মোটামুটি একটা সেটেলমেন্টে আসলো, শিক্ষা হবে সবার জন্য 12 বছর। তাহলে ব্রাহ্মণদের শিক্ষা শিক্ষা ছিল কত বছর? 12 বছরের। এবার এখানে একটা ব্যাপার আছে, 20 বছর বয়স হলে মোটামুটি এভারেজ শিক্ষা হতো, সর্বোচ্চ 12 বছরের বেদ পাঠ, মানে 20 হলে শিক্ষা শেষ হতো। এবার ব্রাহ্মণরা শিক্ষা শুরু করেছিল কত? 8-এ, তাহলে তার শিক্ষা 8 বিয়োগ 20 মানে 12। তারপরে ক্ষত্রিয়রা 11 বছরে, 8 বিয়োগ 20 9। বৈশ্যরা শুরু করেছিল 12 বছরে, 12 বিয়োগ 20, তাদের হচ্ছে 8 বছরের শিক্ষা। সবার কিন্তু একই শিক্ষাকাল ছিল না, যেহেতু পাঠ্যক্রম আলাদা, শিক্ষার স্টেজটাও আলাদা 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 ছিল। এই হলো শিক্ষাকাল। এবার আমরা দেখবো বাৎসরিক শিক্ষার সময়টা কিরকম ভাবে মেনটেন হতো। বাৎসরিক শিক্ষার সময়কাল ছিল মোটামুটি 5 থেকে 6 মাস। এভারেজ বছরে 12 মাসের মধ্যে 5-6 মাস পাঠদান হতো, বাকি সময় ছুটি ছটা থাকতো। ছুটি মানেই আর 6 মাস শিক্ষার্থী ব্রহ্মচর্য ছেড়ে গার্হস্থ জীবনে চলে যেত তা কিন্তু না, ওই গুরুগৃহে থেকেই তাকে আচার আচরণ অন্যান্য কিছু অভ্যাস করতে হতো 5-6 মাস। এবার
সেশনটা শুরু হতো কবে? এখন যেমন জানুয়ারি থেকে শুরু হয়, আমাদের ডিসেম্বরে শেষ হয়ে যায়, নভেম্বর ডিসেম্বরে, তাই তো? আগে ছিল মেতে শুরু হতো, এরকম শিক্ষা শুরু হতো মোটামুটি শ্রাবণ মাসে, শ্রাবণী পূর্ণিমায়। উপকর্মণ নামক একটা অনুষ্ঠান, বলেছি প্রতি পদে উৎসবের মধ্যে দিয়ে শিক্ষা শুরু হতো। উপকর্মণ নামক একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাৎসরিক শিক্ষা শুরু হতো। আর শিক্ষা শেষ হতো মাঘ মাসে, শীত পড়তো, মাঘের শীতে বাঘ পালায়, তো মাঘের শীতে এই গুরুগৃহে শিক্ষা পালাতে আর কি। মাঘ মাসের শুক্লপক্ষে প্রথম দিনে উৎসর্জন বলে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষা শেষ হতো। এটা কিন্তু ইয়ারলি সেশন শেষ, অর্থাৎ 5 এর পরীক্ষা শেষ হয়ে গেল মানে আমার মাধ্যমিক পাস করে গেলাম তা না, আবার 6 ক্লাস কদিন পর শুরু হলো বিরতি। তাহলে বাৎসরিক শিক্ষা শুরুর অনুষ্ঠানের নাম কি? শিক্ষা শুরু হয়েছিল তো উপনয়ন, বাৎসরিক শিক্ষা শুরু হতো উপকর্মণ। এটা ছিল উপকর্মণ কি অনুষ্ঠান? বাৎসরিক শিক্ষা শুরু। ছোট ছোট বিষয় নোট করো। উৎসর্জন শিক্ষা শেষ। কোন শিক্ষা শেষ? বাৎসরিক যে শিক্ষা শেষ সেটা হচ্ছে উৎসর্জন। এছাড়া দু রকমের ছুটি হতো, পাঠ বিরত থাকতো বিভিন্ন কারণে। একটা হচ্ছে তোমার যে নিত্য অনধ্যায়, আর একটা হচ্ছে নৈমিত্তিক অনধ্যায়। নিত্য অনধ্যায়, আর পরে আমি বলছি এটা কি। নিত্য অনধ্যায় আর নৈমিত্তিক অনধ্যায়। নিত্য নৈমিত্তিক। নিত্য অনধ্যায় কি? যেটা শিডিউল হলিডে, বছরের শুরুতে বলা থাকে না শিক্ষক স্কুলে 65 দিন ছুটি আছে, তার বাইরে একটা বিশেষ কেউ গত হলো, প্রাক্তন কোনো মন্ত্রী বা হ্যান ত্যান, একদিনের ছুটি ঘোষণা হলো, ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়ে গেল, কোনো কারণে বন্যা হয়েছে, ছুটি, এই কোভিডের জন্য ছুটি, সেইটা হচ্ছে নৈমিত্তিক অনধ্যায়। নিত্য অনধ্যায় হচ্ছে যেটা ডেইলি ছুটির মধ্যে আছে, ঠিক আছে, নিয়মিত যখন তোমার যে ছুটি থাকছে। নিত্য অনধ্যায়টা বুঝতে পারছি তাহলে, যেটা শিডিউল ছুটি, পূর্ব নির্ধারিত যে পাঠ বিরতি, সেটা হচ্ছে নিত্য অনধ্যায়। নৈমিত্তিক হচ্ছে কোন ইমার্জেন্সি কারণে যখন ছুটি ঘোষণা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে নৈমিত্তিক অনধ্যায়। এইবার আসছে বাৎসরিক পাঠকালের পরে যেটা আসছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পদ্ধতি। কোন পদ্ধতিতে শেখানো হতো? পাঠদানের পদ্ধতিটা তো খুব বড় ব্যাপার। সাধারণত বৈদিক যুগে মৌখিক পদ্ধতিকে বেশি গুরুত্ব দেওয়া হতো। বেদের অপর নাম শ্রুতি, কারণ সেটা শুনে শুনে মনে রাখতো। দেখো, তার মানে এই নয় যে বেদের ওই সময় কোনো লিখিত পাঠ পরবর্তীকালে ছিল, তাহলে এত শ্লোক আসতো কোথা থেকে? এই শ্রবণটার মধ্যে আলাদা বিষয়। বেদের 4টে বেদের 4 রকম সুর ছন্দে মনে রাখতে হতো। একটা গান আমাকে লিখে দিলে, আমি যদি সেটা না শুনি তার সুর বুঝবো? আমাকে শুনতে হবে সুরটা। ঠিক সেরকম বেদের সুর ছন্দ তাল এইগুলো মনে রাখার জন্য মুখে মুখে এর সুর তাল ছন্দগুলো মনে রাখতে হতো। সেখান থেকে এসছে শ্রুতি। বিতর্কে আমি যাচ্ছি না। পদ্ধতি প্রধানত অনেক মৌখিক পদ্ধতির মধ্যে 3টে স্তর ছিল: শ্রবণ, মনন আর হচ্ছে নিদিধ্যাস। শ্রবণ, মনন, নিদিধ্যাস, এই 3টে স্টেপ ছিল। শ্রবণ মানে শোনা, মন দিয়ে কোনো বিষয় শোনা বা অধ্যয়ন করা, নিজের ভেতরে নেওয়া, সেটাকে বলা হচ্ছে শ্রবণ। মনন মানে সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, সেটাকে গভীরভাবে প্রত্যক্ষণ করা, মানে বোঝা, এবং নিদিধ্যাস সেটাকে বিশ্লেষণাত্মক ভাবে রিফ্লেকটিভ থিঙ্কিং যেটা বলছে, সেই পর্যায়ে নিয়ে যাওয়াটা ছিল নিদিধ্যাস। এই 3টে পদ্ধতি, শ্রবণ, মনন, নিদিধ্যাস। এছাড়া ছোট ছোট বিভিন্ন মেথড গুরুগৃহে কিন্তু পরিচালিত হতো। এরপরে যে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে আসে, 8 নম্বর পয়েন্ট হচ্ছে বোধহয় ডিসিপ্লিন, শৃঙ্খলা। বৈদিক শিক্ষার অন্যতম একটা দৃষ্টান্ত হচ্ছে শৃঙ্খলা। গভীর শৃঙ্খলা ছিল, কঠোর শৃঙ্খলা এই দ্বিজ বা তোমার যে শিক্ষার্থীদের মেনে চলতে হতো। তার মধ্যে 2-1টা যদি বলি, যেমন ব্রহ্মচর্য কঠোরভাবে পালন করতে হতো। গুরুর আগে শয্যা গ্রহণ করা যেত না, মাটির বিছানায় শুতে হতো নিচে। তারপরে ভিক্ষান্ন গ্রহণ করতে হতো, ভিক্ষা করে যা নিয়ে আসতো তো সে রাজার ছেলেকেও প্রত্যেকদিন ভিক্ষায় বেরোতে হতো, সে ভিক্ষা করে যা সে ভিক্ষান্ন গ্রহণ করা, মিথ্যে কথা না বলা, অচৌর্য, চুরি না করা, ঠিক আছে, এই ধরনের পড়ানোর সময় থুতু ফেলা, পা দোলানো, এগুলো সব বন্ধ ছিল। অর্থাৎ কঠোর অনুশাসন মেনে চলা, একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার যা কিছু প্রচেষ্টা বা কৌশল এই গুরুগৃহে কিন্তু ছিল। এরপরেই যেটা আসছে, তাহলে স্যার এই তো এই যে গুরুগৃহে থাকা, হোস্টেল খরচ টরচ দিয়ে মোটামুটি মেলা টাকা পয়সা দেওয়ার দরকার ছিল, বেতন, কিন্তু এই শিক্ষা ছিল সম্পূর্ণ অবৈতনিক, সম্পূর্ণ অবৈতনিক ছিল। তাহলে প্রশ্নটা হচ্ছে, এই যে এত কিছু, এত গুরুদেব শিষ্যদের রেখে পড়াশোনা, গুরুদেবরা এদিকে
তারা ওই যাগযজ্ঞ পূজা পার্বণ পুঁথি লেখা এগুলো নিয়ে ব্যস্ত থাকতো। তার পয়সা আসতো কোথা থেকে? গুরুর বিভিন্ন যারা এলাকার জমিদার বা রাজা তারাই গুরুগৃহের আন্ডারে, গুরুদের আন্ডারে কি করতেন? জমি দান করতেন, সেই জমির চাষবাস করে চলত। এবং এলাকার অভিজাত ধনীরা তারাই গুরুগৃহে গুরুকুলে দান করাটা পুণ্যের কাজ মনে করত। তাছাড়া প্রতিদিন এই যে আগে শৃঙ্খলার ক্ষেত্রে বললাম, প্রত্যেক শিক্ষার্থীকে ভিক্ষায় যেতে হতো, সেই ভিক্ষান্ন গ্রহণ করতো। আর অপরাবিদ্যার মধ্যে কৃষিকাজ ছিল, যে জমি জমা সেখানে চাষবাস করা, গোপালন করা, গরুর দুধ টুধ আসতো, এই চলে যেত। তবে অবৈতনিক হলেও গুরু দক্ষিণা কিন্তু খুব বাধ্যতামূলক ছিল। এই গুরু দক্ষিণা কিন্তু, আমি গুরু নই, তোমাদের তুলনা করছি না, সেই যোগ্যতা নেই, দক্ষিণা আমিও চাইবো, কিন্তু সেটা অন্যভাবে না, আমি কোনো আর্থিক দক্ষিণা চাইবো না, অন্যভাবে পরে একটা ভিডিওতে বলবো। গুরু দক্ষিণা দেওয়াটা ছিল খুব গর্বের বিষয়। শিক্ষার্থী যখন শিক্ষা শেষ হতো, পরে আসবো সমাবর্তনে, তখন গুরু দক্ষিণা দিয়ে ছাড়তো। গুরু দক্ষিণার প্রধান ছিল ভূমি, যার ল্যান্ড আছে, অর্থাৎ ওই যে রাজা জমিদার, তারা ভূমি দান করতো গুরুগৃহে। তাছাড়া ছত্র, পাদুকা, মানে চপ্পল, ছাতা, গাভী, গরু, এই সমস্ত দান করা গুরু দক্ষিণা ছিল খুব গর্বের বিষয়। আমরা একলব্যের গল্প বলেছি, দ্রোণাচার্যকে নিজের আঙুল কেটে দিয়ে দিয়েছি, গুরু দক্ষিণার এর চেয়ে বড় নিদর্শন আর কি দেখতে পাও? অর্থাৎ গুরু দক্ষিণাটা বাধ্যতামূলক ছিল, শিক্ষা কিন্তু অবৈতনিক ছিল। এবার যেটা আসছে, কটা হলো? 7টা। 8 নম্বরে এবার বলবো আমরা ভাষা মাধ্যম। তোমার যে মেথডটা আমরা আগেই বলেছি, মিডিয়াম। এই বৈদিক শিক্ষার প্রধান ভাষা মাধ্যম ছিল সংস্কৃত, কারণ বেদ বা অন্যান্য বিষয় উপনিষদগুলো সব সংস্কৃতে লেখা ছিল, সংস্কৃতি শিক্ষার মাধ্যম। তবে পরবর্তী বৈদিক যুগে বিভিন্ন আঞ্চলিক ভাষায় কিন্তু প্রাধান্য দেওয়া শুরু হয়। ওকে, আর ডিটেলসে যাচ্ছি না। 9 নম্বরে আসছে নারী শিক্ষা। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই আমাদের প্রাচীন ভারতের শিক্ষায়, ভুলে যাও ধর্ম এখন, আমার দেশের শিক্ষা মানে আমার, এই প্রাচীন ভারতের শিক্ষায় নারী শিক্ষার যা স্থান ছিল সেটা আধুনিক শিক্ষাতেও নেই। হ্যাঁ, এত বড় কথাই বললাম। এখানে নারীদের খুব উচ্চতর সম্মানে ছিল। নারীদের শিক্ষার সমান অধিকার শুধু ছিল না, তাদের যজ্ঞ করার অধিকার ছিল। এমন নারীর আছে তারা রথ চালাতো, যুদ্ধ পরিচালনা করেছে, অস্ত্রবিদ্যায় পারদর্শী ছিল, অর্থনীতিতে পারদর্শী ছিল, সমস্ত ধরনের। নারীরা অনেক শ্লোক লিখে গেছেন, বিখ্যাত ফেমাস হয়ে গেছে সে যুগে। কত নারীর কথা বলবো, অপলা, লোপামুদ্রা, গার্গী, মৈত্রী, খনা, বহু বিদুষী নারী সে যুগে ছিল, যারা পুরুষদের থেকে কোনো অংশে পিছিয়ে ছিলেন। অর্থাৎ নারী শিক্ষার খুব উন্নত তোমার সম্পর্ক সেখানে কিন্তু তোমার যে ছিল। এটা গেল 9 নম্বর। না, 10 নম্বরে আসছে গুরু শিষ্য সম্পর্ক। যে কটা মনে পড়ছে আমি বলছি, ঠিক আছে? কমন বৈশিষ্ট্য তো অনেক আছে, আমি হয়তো আরো একটা দুটো দেখি, 10টা হলো, 11-12টা হয়ে যেতে পারে, সমাবর্তনটা বলবো। গুরু শিষ্য সম্পর্ক, গুরু শিষ্যের যে রিলেশন, সেই রিলেশনটা ছিল একটা অদ্ভুত। আধুনিক যুগে এই রিলেশনের কথাই বলা হচ্ছে, পিতা পুত্রের মতন। কারণ একটি ছেলে 12 বছরে একজন গুরুর আন্ডারে রয়েছে, সেই গুরুর আন্ডারে থাকলে সে তো অনেক কিছু শিখবে। আরেকটা কথা এখানে বলি, যারা সিনিয়র এখানকার ছাত্র হয়ে যেত, তারা নতুন ছাত্রদের কিন্তু পড়ানোর ব্যবস্থা করতো। সেই সর্দার প্রথা যেটা, সেই প্রথাটাও কিন্তু ছিল। তোমার যে 12 বছর 10 বছর থাকছে, তাহলে তার সাথে সম্পর্ক খারাপ হলে থাকা যাবে? পিতা পুত্রের ন্যায় গুরুদেব তার শিষ্যদের, সন্তানদের, দ্বিজদের, এই সন্তান বলছি কেন, দ্বিজদের, ব্রহ্মচারীদের নিজের সন্তানের মতো আগলে রাখতেন। কারণ তিনি তো অবিবাহিত থাকতেন বেশি, গুরুদেবরা বেশিরভাগ ক্ষেত্রে। ফলে তারা তাদের সন্তানের মতো না। আর শিষ্যর কাজ কি ছিল? গুরুর সেবা করা, গুরুর যাতে তার বাক্য অমান্য করা যাবে না, তার যেন কোনো অযত্ন, তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করা, পিতার মতন শ্রদ্ধা করা। এবং গুরুদের কি সম্মান আমরা প্রাচীন ভারতের বিভিন্ন গ্রন্থ পুঁথি দেখলে বুঝি, যে তাদের বিরুদ্ধে যাওয়া মানে একটা অপরাধ থেকে অপরাধ, সমাজে তার চেয়ে ঘৃণ্য কাজ ছিল না, এমন অবস্থা ছিল গুরু শিষ্যের সম্পর্কের মধ্যে। এবার আসছে পরীক্ষা। পরীক্ষা কি ছিল? ব্রাহ্মণ্য শিক্ষায় পরীক্ষা ছিল সম্পূর্ণ মৌখিক। যেহেতু লিখিত শিক্ষার ব্যবস্থা ছিল না, পরীক্ষাটাও হতো মৌখিক। এখানে মৌখিক, তবে ইন্টারনাল এক্সামের সাথে সাথে এক্সটার্নাল আসতো। অন্য কোনো গুরুদেব এসে পরীক্ষা নিত, বেশিরভাগ ক্ষেত্রে তাকে বেদের পাঠ নেওয়া হতো, অপরাবিদ্যার যজ্ঞ সাজিয়ে দেখা, অস্ত্রবিদ্যা, যিনি আচার্য থাকতেন তিনি অস্ত্রবিদ্যার পাঠ নিতেন,
হিসাব শাস্ত্রের পাঠ নিতেন, বিভিন্ন বিষয়ে তর্ক ও যুক্তি এগুলো দিয়ে বোঝাতে হতো। তর্ক সভা বসতো, সেই তর্কের শাস্ত্রে যে পরাজিত করতে পারতো সে অনুযায়ী তাকে ডিগ্রি দেওয়া হতো। খুব মানে একদিনের পরীক্ষা নকল করে পাশ করবো, সে পরীক্ষাটা ছিল দীর্ঘমেয়াদী, একটু একটু করে অগ্রসর হওয়া যেত, এই ছিল পরীক্ষা ব্যবস্থা। এইবার পরীক্ষা শেষ হলে তাকে তো কি ডিগ্রি দেওয়ার টাইম এসছে। লাস্ট শেষ অনুষ্ঠান এখানেই শেষ করব, তারপরে আবার আছে আমরা গুরুত্ব পড়বো। সমাবর্তন। শিক্ষা শুরু হয়েছিল, যে শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয়েছিল উপনয়নের মধ্যে দিয়ে, সেই শিক্ষা শেষ হতো যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে, তাকে বলা হতো সমাবর্তন। কনভোকেশন এখন ইউনিভার্সিটি গুলোতে দেয়, বেশ সুন্দর টাইফাই পড়িয়েছে, ব্রিটিশদের কায়দা তো আমরা ধরে নিয়েছি, ব্রিটিশরা সেই চলে গেলে আমরা ল্যাস্তা ছাড়িনি, তো সেই কিন্তু নামটা বাংলায় যে রেখেছে আমরা সমাবর্তন, এতেই আমরা ধন্য। এই সমাবর্তনের মধ্যে দিয়ে শিক্ষা শেষ হতো, তাদের ডিগ্রি দেওয়া হতো। ডিগ্রি ছিল 3 প্রকার। এখন যেমন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে, তো এরকম 3টে ডিগ্রি ছিল। ফার্স্ট ডিভিশন ডিগ্রিটা হচ্ছে বিদ্যাব্রত স্নাতক। এবার এখানটায় স্নাতক আসছি আমি একটু পরে। বিদ্যাব্রত স্নাতক। সেকেন্ড ডিভিশন হচ্ছে ব্রত স্নাতক, আর তারপরে হচ্ছে সরি এইটা সেকেন্ড ডিভিশনটা ভুল বলেছি আমি, এটা হবে বিদ্যা স্নাতক, আর তারপরে ছিল ব্রত স্নাতক। এই 3 প্রকারের ডিগ্রি। স্নাতক মানে কি? গ্রাজুয়েশন এখন আমরা বলি। স্নাতক, স্নাতক মানে তো স্নান করে যাওয়া। দুটো ব্যাখ্যা আছে। একটা হচ্ছে শিক্ষার্থীকে যেদিন শিক্ষা শেষ হতো প্রথমে স্নান করে ভিজে কাপড়েই গুরুর সামনে দাঁড়িয়ে তাকে প্রণাম করে একটা শপথ বাক্য পাঠ করে শিক্ষা শেষ করতে হতো, এই জন্য স্নাতক। সেকেন্ডটা আরো মানে সুন্দর ব্যাখ্যা। এই যে এত বছর থাকা পরে জ্ঞানে সেই শিক্ষার্থী স্নাত হয়ে যেত, পরিপূর্ণ হয়ে যেত, জ্ঞান স্নাত হতো বলে তাকে বলা হতো স্নাতক। জ্ঞান তাকে গুরুকুলে স্নাত করে তুলতো, তাই তাকে বলা হতো স্নাতক। ঠিক আছে। এই বিদ্যাব্রত স্নাতক কি? যে শিক্ষার্থী সমস্ত বেদের 4টে যে ভাগ ঋক্সাম যজু অথর্ব সব রকম ঠিকঠাক পাঠ করেছে, আবার যে সমস্ত অপরাবিদ্যা অর্থাৎ ব্রতগুলো পালন করেছে, অপরাবিদ্যার যা যা রীতিনীতি আছে সব ঠিকঠাক ভাবে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, সবকিছু ওকে, তাকে বলা হতো তার 2টো ডিগ্রি ঠিক আছে, বিদ্যাব্রত স্নাতক। যে শিক্ষার্থী বেদ পাঠ সহ তাত্ত্বিক বিষয়ে খুব এক্সপার্ট কিন্তু প্র্যাকটিক্যালে দুর্বল, ব্যবহারিক জ্ঞানটা অতটা পারেনি, তাকে বলা হতো বিদ্যা স্নাতক। আর যে শিক্ষার্থী প্র্যাকটিক্যালও অর্থাৎ ব্যবহারিক কাজ সব পেরেছে, অপরাবিদ্যা এক্সপার্ট কিন্তু পরাবিদ্যা তাত্ত্বিক বিষয়ে একটু দুর্বল, তাকে বলা হতো ব্রত স্নাতক। এই 3 প্রকার স্নাতক নিয়ে শিক্ষার্থী গুরুকে প্রণাম করে গুরুদেব তাকে যে আশীর্বাদটা দিত, মনে হয় পৃথিবীর ইতিহাসে সর্বকালে সেরা, যে পাহাড়ের মতন অচঞ্চল হও, স্বর্ণের মতন মূল্যবান হও, কুঠারের মতন তীক্ষ্ণ হও, তুমি শতজীবী দীর্ঘায়ু হয়, এই যে এরকম একটা আশীর্বাদ করে প্রণাম করে শিক্ষা শেষ করে কোথায় যেত? এইবার ব্রহ্মচার্য শেষ করে তার গার্হস্থ্য জীবন শুরু হলো। এই হলো ব্রাহ্মণ্য শিক্ষার বৈশিষ্ট্য। এবার আমরা এর কিছু ভালো দিক, আধুনিক শিক্ষার ব্রাহ্মণ্য শিক্ষার গুরুত্ব কি, সমালোচনা কি, এখান থেকেও কিন্তু ট্যাকটিক্যাল প্রশ্ন দেয় অনেক ক্ষেত্রে, সেটা দিক। বৈদিক শিক্ষা বা গুরুকুল শিক্ষা বা ব্রাহ্মণ্য শিক্ষার অবদান বা গুরুত্ব কি এবং ত্রুটি বা সমালোচনা আমি লিখে নিলাম, সময় কিছুটা অন্তত বাঁচবে। তার গুরুত্ব এবং সমালোচনা। আগে গুরুত্ব বা বর্তমান শিক্ষায় এর কোন দিকগুলোকে ইমপ্লিমেন্ট করা যায় সেইটা আগে দেখতে হবে। আধুনিক শিক্ষায় এর কি প্রয়োগ, কি মিল আছে, ওই ব্রাহ্মণের ন আর আধুনিকের ন এই মিল আছে এটা বলে দিলে তো হবে না। এই দুটোর মধ্যে কিছু মিল বা ভালো দিকগুলো কি? প্রথমত হচ্ছে ব্যক্তিগত শিক্ষা। আধুনিক শিক্ষার্থীরা তো শিক্ষা বিজ্ঞানীরা তো ব্যক্তিতান্ত্রিক শিক্ষাকেই বেশি গুরুত্ব, প্রত্যেকটা শিক্ষার্থী আলাদা ইন্ডিভিজুয়াল বলা হচ্ছে না, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ মনোবিদ্যা বলা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, প্রত্যেককে একে অন্যের থেকে আলাদা, তার মতো করে শিক্ষা দাও। তাহলে প্রাচীন শিক্ষা ব্যবস্থার বৈদিক শিক্ষায় বা ব্রাহ্মণ শিক্ষাতে ব্যক্তিগত স্তরে শিক্ষা দেওয়াটাকে গুরুত্ব দেওয়া হয়েছিল, তাহলে এইটা আধুনিক কালে প্রয়োগ করা হয়। নেক্সট হচ্ছে আত্মোপলব্ধি, সেলফ রিয়েলাইজেশনকে বিরাট গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় কি বলছে? আত্মোপলব্ধিকে গুরুত্ব দেওয়ার কথা বলছে। নিজেকে না জানে, নিজের ভেতরের ক্ষমতাটা যদি না জানি আমি স্টেপ নিতে পারবো না। সে আত্মোপলব্ধিটাকেও কিন্তু অনুকরণযোগ্য। গুরু শিষ্যের সম্পর্ক সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা গুরু শিষ্যের সম্পর্ক একটু আগে বললাম, পিতা পুত্রের ন্যায় একটা বন্ধুত্বপূর্ণ কিন্তু সম্মান, রেসপেক্ট, ভালোবাসার সম্পর্ক। আধুনিক শিক্ষায় তাই তো বলা যায় ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, তাই তো, বন্ধু হবে আবার পথ প্রদর্শক হবে আবার দার্শনিক হবে, সেই প্রথাই তো ছিল পরম্পরা আমাদের ভারতের। তাহলে এইটার কথা বলা হয়েছে, তাহলে এটাও গ্রহণ করা যায়। আত্মসংযমকে গুরুত্ব দিয়েছে, নিজেকে কন্ট্রোল করা,
যেটা আমাদের ছেলে মেয়েদের মধ্যে এখন নেই বলে সমাজ এত বিশৃঙ্খলা উশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কিছুতেই আমরা পারছি না। আমরা অনেক মনোবিদ্যা সম্পর্ক পাঠ দিচ্ছি, আলটিমেটলি নিট ফল বিগ জিরো। এই জায়গাটার থেকে বেরিয়ে আসতে গেলে আত্মসংযমকে গুরুত্ব দেওয়ার দরকার, যেটা প্রাচীন ভারতবর্ষে ছিল। অবৈতনিক ফ্রি কম্পালসারি এডুকেশনের কথা বলা হচ্ছে সংবিধানের 45 নং ধারায়। তারপরে বলা হয়েছে সর্বশিক্ষা অভিযান। এখন রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা মিশন থেকে শুরু করে ঢাকার সম্মেলন এডুকেশন ফর অল থেকে শুরু করে যেখানেই যাও সেখানে শিক্ষাটাকে ফ্রি কম্পালসারি করার কথা বলা হয়েছে। ভারতবর্ষে তো আরো বলা হয়েছে। তাহলে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা আজকে বলা হচ্ছে ভারতবর্ষে, সেটা আজকে আমার ভারতবর্ষে কয়েক হাজার বছর আগে করে রেখেছিল। সেই অবৈতনিক শিক্ষাটাকে গুরুত্ব দিতেই হবে। নারী শিক্ষা, আমি একটু আগে বললাম যে প্রাচীন ভারতের মতো নারী শিক্ষা পৃথিবীর কোনো একটা দেশের সভ্যতায় প্রাচীনকালে নারী শিক্ষার এত বড় সম্মান আছে কোনো উদাহরণ নেই। সমকালীন বা তার পরবর্তী শিক্ষায় নারী শিক্ষার এতটা উন্নতি, এতটা গুরুত্ব ভারতবর্ষের এই মাটিতে দিয়েছে, যেটা পৃথিবীর কোনো দেশ, আমি ভারতীয় হিসেবে এখানে গর্বিত বোধ করব। আমরা প্রত্যেকেই জাতি ধর্ম বর্ণে যে যাই তাই না, আমরা ভারতীয় হিসেবে ভারতের এই আভিজাত্যটাকে, এই গর্বের জায়গাটাকে আমরা গর্ব করার মতো পৃথিবীর কোনো দেশ নারী শিক্ষায় বা নারীদের এতটা অধিকার দেয়নি। তাহলে সেই নারী শিক্ষার কথা আজকে আমরা বলছি, নারী স্বাধীনতার কথা বলছি, ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছি, সে তো আমার দেশে ছিলই। নতুন করে কিছু করার নেই, পুরনোটাকে ফিরিয়ে আন। আমি সেই পুরনো সেই ব্যবস্থার কথা বলছি না, সেই সিস্টেমটাকে, নারীদের সেই জায়গাটাকে মেনে নেওয়া উচিত। আর বাস্তব তাত্ত্বিক জ্ঞানের একদিকে পড়াবিদ্যা, একদিকে অপরাবিদ্যা। তাত্ত্বিক জ্ঞান শিখছি পড়াবিদ্যায়, বাস্তব জ্ঞান শিখছি অপরাবিদ্যায়। এর চেয়ে ভালো শিক্ষার কি হতে পারে একবার ভাবো তো। দুই শিক্ষার তালমেল একটা। এখন তো যে প্রজেক্ট ভিত্তিক শিক্ষা বলছে, প্র্যাকটিক্যাল করো, কি প্রজেক্ট হচ্ছে একটা লিখে নিয়ে জমা দিচ্ছে, আমি 18 দিতে বাধ্য। একদম যেটা বাস্তব। তুমি অনেকেই আপনারা বা তোমরা শিক্ষক আছে, তোমরা জানো, বা যারা শিক্ষক হবে, তোমরা সবাই শিক্ষক হবে, আমার মন থেকে শুভেচ্ছা থাকছে অবশ্যই। দেখবে সেখানে সিস্টেমটা কতটা অসহায় আমরা। তাই বলছি যে এইটা তো ব্যবহারিক না, নামেই প্র্যাকটিক্যাল। তাহলে প্রকৃত ব্যবহারিক শিক্ষা ছিল। এবারে কিছু ত্রুটি আছে, খামতি থাকবেই সবকিছু, কিছু সমালোচনার জায়গা আছে। কি প্রথম হচ্ছে ধর্মকেন্দ্রিক। এইটা নিয়ে আপত্তি সবারই আছে। অতিরিক্ত ধর্মকেন্দ্রিক, প্রতিটা পদে পদে ধর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু তখন এই ধর্মকে কেন্দ্র করেই শিক্ষা চলেছে। এই জন্য বলা হচ্ছে এটা সমালোচনা। সংকীর্ণ শিক্ষা, শিক্ষাটাকে সে সংকীর্ণ, অর্থাৎ গুরুকেন্দ্রিক শিক্ষাটা বেশি হয়ে গেছে। এখানে গুরুকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, যেটা শিক্ষার সংকীর্ণ অর্থে বলা হয়েছে। সংকীর্ণ অর্থে শিক্ষা যাবে দীর্ঘমেয়াদী, একটা লং টার্ম মেথড। 8 বছরে যাচ্ছে, 20 বছরে বেরোচ্ছে একই প্রতিষ্ঠানে। একঘেয়েমি আসবে না। একটা ইনস্টিটিউশন চেঞ্জ হবে, হায়ার এডুকেশন অন্য কোথাও নেবে, এই গুরুকুল থেকে সেই কুলে যাবে, তাহলে ব্যাপারটা আমাদের ডাইনামিক ব্যাপার থাকতো, একটা স্পিড থাকতো। সেটা নেই, কিন্তু মোবিলিটি নেই। ফলে শিক্ষাটা কি হয়ে যাচ্ছে, একঘেয়েমি। বিশাল পাঠ্যক্রম, বলো তো, চতুর্বেদ, তার সাথে ন্যায়, তারপরে তোমার কি বলে ওটাকে, সংহিতার থেকে শুরু করে বেদান্ত থেকে শুরু করে উপনিষদ থেকে শুরু করে এই তত্ত্বজ্ঞান, তারপরে ন্যায়, দর্শন, সাহিত্য, সংস্কৃতি, কালচার, এগুলো তো আছে। আবার আছে অপরাবিদ্যার পাঠ। তারপরে যার যার সেকশনে অস্ত্রবিদ্যা, নীতিবিদ্যা, কূটনীতি, যাগযজ্ঞ পরিচালনা, বিরাট হিউজ একটা পাঠ্যক্রম, যেটা সম্পূর্ণ করা মধ্যমেধা বা অল্প মেধা শিক্ষার্থীদের পক্ষে খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল। ব্যক্তি স্বার্থ অবহেলিত, কারণ শিক্ষাটা ছিল বললাম গুরুকেন্দ্রিক। গুরুর যে যা ডিসিপ্লিন, সেটা মেনে নেওয়াটাই এখানে বড় কথা ছিল। ব্যক্তি স্বার্থের এখানে তেমন কোনো গুরুত্ব ছিল না। এই হলো ত্রুটি। এই আমাদের বৈদিক শিক্ষা বা ব্রাহ্মণ শিক্ষা বা গুরুকুল শিক্ষা গেল। আমি এমসিকিউ, তোমাদের অনেকেই প্রশ্ন করছে এমসিকিউ দিচ্ছে না, কারণ আমি এটাকে আমার টার্গেট হচ্ছে কিছুদিনের মধ্যে সিলেবাসটা মোটামুটি একটা জায়গায় আনি, তারপরে এমসিকিউ ক্লাস পাবে। ধৈর্য রাখো। এই মানে প্রাণ স্যার বলবো না, দাদাটার উপরে, বন্ধুটার উপরে ভরসা রাখো। আমি মাঝপথে পালিয়ে যাব না। আমার সাধ্যর বাইরে যেতে আমি কিছু করতে পারবো না, তো আমি চেষ্টাটা করবো। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে পাশে থেকো।